আহ, আমরা খুবই দুঃখিত। আমাদের এখানে হচ্ছে আমাদের যে স্টুডিও আর কি, অর্থাৎ আমাদের যে ক্লাসরুম, সেই ক্লাসরুমে হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, অর্থাৎ বিদ্যুৎ গিয়েছিল। সাধারণত ঢাকাতে মানে আমাদের এইখানে আমরা এই বিদ্যুৎ বিভ্রাটের যে বিষয়টি, সেটি আমরা খুব বেশি উপলব্ধি করতে পারি না বা পরিলক্ষিত হয় না। আমরা আমাদের এখানে খুব বেশি বিদ্যুৎ আসলে সহজ কথায় বলে যায় না। হ্যাঁ, গ্রামে বা একটু মফস্বলে যেমন বিদ্যুৎ হচ্ছে বারবার যাতায়াতের মধ্যে থাকে, আমাদের এখানে খুব বেশি যায় না আর কি। তবে আজকে আসলে জানি না, মানে ওই যে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, ঠিক আছে। আজকের বিষয়টি হচ্ছে ওই রকম আর কি। মানে আমার সাথে আজকে একটু অনেক ব্যতিক্রম কিছু ঘটতেছে আর কি, যার কারণে আমার উপর সম্ভবত আজকে বিদ্যুৎ কি করেছে, অভিমান করে তিনি কিছুক্ষণের জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আবার তিনি আমার কাছে ফিরে এসেছে। আমরাও রূপান্তরে এই ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী আলোচনা আমরা করব। যেহেতু আমাদের লাইভটি কেটে গিয়েছিল, যার কারণে আপনাদের প্রতি আরেকবার হচ্ছে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা আবার প্লিজ শেয়ার অপশনটি চাপতে ভুল করবেন না। যাই হোক, ফ্রি যেখানে আমরা ছিলাম সেটি হচ্ছে যে পৃথিবীতে যত পুরস্কার আছে, নোবেল বলেন, ম্যাক্সাস বলেন, বুকার বলেন, অস্কার বলেন, সব পুরস্কার নিয়ে আমরা হচ্ছে একদিন পুরস্কারের উপর ক্লাস করব। তো আজকে একটি কথাই বলি যে নোবেল পুরস্কার আসলে কে দেয়। নোবেল পুরস্কার নামটা হয়েছে হচ্ছে ডিনামাইটের যিনি আবিষ্কারক আলফ্রেড নোবেল, তার নাম অনুসারেই নোবেলের নামকরণ করা হয়েছে এবং 1901 সাল থেকে দেয় এবং এটা হচ্ছে সুইডেন থেকে দেয়। তবে একটি তথ্য জেনে রাখবেন যে শুধুমাত্র শান্তিতে যে নোবেল দেয় সেটা হচ্ছে কোথা থেকে দেয়, সেটা হচ্ছে আপনার নরওয়ে থেকে দেয়। আপনারা হয়তোবা জানেন যে শান্তির দেশ বলা হয় কোন দেশকে, সেটি হচ্ছে নরওয়ে থেকে হচ্ছে শান্তিতে দেয়। বাদ বাকি যে বিষয়গুলো আছে, রসায়ন, পদার্থ, সাহিত্য, অর্থনীতি, চিকিৎসা, এই 5টা বিষয় হচ্ছে কোথা থেকে দেয়, সুইডেন থেকে দেয়। আর একটি হচ্ছে নরওয়ে থেকে দেয়, সেটি হচ্ছে শান্তিতে। আমরা সে বিষয়ে আসব পরবর্তীতে। আমরা হচ্ছে যখন পুরস্কার নিয়ে কথা বলবো তখন আমরা বিস্তারিত সব বিষয় জানবো। আজকে আমরা কি আমাদের যে আজকে নির্ধারিত টপিক, সেই নির্ধারিত টপিকে আমরা ফিরতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশ পরিচিতি। আজকে হচ্ছে বাংলাদেশ বিষয় বলি। আমাদের আন্তর্জাতিক বিশ্ব পরিচিতিতে আমরা আন্তর্জাতিক অংশে আমরা বিশ্ব পরিচিতি সম্পর্কে জেনেছি এবং আজকে আমরা হচ্ছে বাংলাদেশ বিষয়বলি সম্পর্কে জানবো। দেখেন, সেটি হচ্ছে যে আমরা হচ্ছে বাংলাদেশ পরিচিতিতে আমরা হচ্ছে বাংলাদেশ বিষয়বলি নিয়ে জানবো। তো দেখেন বাংলাদেশ বিষয়বলিতে শুরুতেই যদি ধরেন, এটা একদম হচ্ছে কি ছোট বাচ্চাদের পড়াশোনা, যারা 1 to বেবি প্লে বা নার্সারি বা 1 to 3 পড়েন তারা সবাই জানে। কিন্তু আমরা এই বেসিক যে বিষয়টি সেটি হচ্ছে কি আমরা হচ্ছে এইবার জানার চেষ্টা করব, কারণ আমরা এই বেসিক বিষয়গুলাই কি আমরা হচ্ছে ভুল করি। তো দেখেন, শুরুতে আছে হচ্ছে আয়তন। বাংলাদেশের আয়তন কত? তো দেখেন, বাংলাদেশের আয়তন যথারীতি 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের এই আয়তনটা কিন্তু মানে হচ্ছে কিছুটা বেড়েছে আর কি। হ্যাঁ, কিছুটা কিন্তু বেড়েছে, কিন্তু এই বাড়তি যে অংশটুকু সেইটা এখনো স্বীকৃতি আসলে মানে আমরা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছি, বা আমাদের যে ডিসপিউট ছিল ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে, সেটি কিন্তু আমরা কি করতে পেরেছি, সেটি কিন্তু আমরা হচ্ছে সমাধান করতে পেরেছি। কিন্তু আমাদের এইটা আসলে এখনো আমাদের পাঠ্যসূচিতে বা মানে আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে সেগুলোতে আসলে হচ্ছে ওইভাবে প্রকাশিত হয়নি। ঠিক আছে। তো দেখেন, আসলে আয়তন বাড়ছে ঠিক তেমনও না, মানে হচ্ছে আমাদের বাউন্ডারি লাইনের মধ্যেই হচ্ছে জায়গাটা আমাদেরই ছিল, কিন্তু এটা নিয়ে বিরোধ ছিল, সেটা হচ্ছে ভারত এবং মিয়ানমারের সাথে। ঠিক আছে। তো যার জন্য হচ্ছে বিশেষ করে আমাদের যে সেন্ট মার্টিন এরিয়াতে যে আছে, সেটা হচ্ছে যে তারা
মানে আমাদের কোস্টাল স্টেটকে তারা হচ্ছে দাবি করেছিল, হ্যাঁ, ভারত এবং মিয়ানমার। এবং সেটা কিন্তু 2012 সালে মিয়ানমারের সাথে আমাদের সমুদ্র বিজয় হয় আইসিজেতে, ইটলসে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এখানে কিন্তু সেখানে বিরোধ নিষ্পত্তি হয় এবং 2014 সালে ভারতের সাথে পিসিএতে অর্থাৎ পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, সেখানে কিন্তু আমরা কি করি, উভয় দেশের সাথে আমরা সমুদ্র জয় করি, যার কারণে কিন্তু আমাদের যে কোস্টাল স্টেট এরিয়া সেটা কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে। তবে এই বৃদ্ধি পেলেও আমরা খুব বেশি সেখান থেকে সুযোগ সুবিধা এখন পর্যন্ত আমরা কি করতে পারিনি, অর্জন করতে পারিনি। কেন পারিনি? সেটা হচ্ছে যে আমাদের দেশে হচ্ছে মানে কি বলে, এই যে নোবেল পুরস্কার যে পায় আমাদের দেশ থেকে তো কেউ মানে হচ্ছে শান্তিতে, আমাদের বর্তমান চিফ অ্যাডভাইজার যিনি আছেন তিনি পেয়েছেন, কিন্তু বিজ্ঞানে বা হচ্ছে এই যে পদার্থে বা আরো যে শাখাগুলো আছে সেগুলোতে কিন্তু পান নাই। ঠিক আছে, আমাদের দেশে যে হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা আছে, ওশানের যে বিষয়টা আছে, তারপরে সয়েল ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টা আছে, এই যে এক্সপার্ট, এইগুলো কিন্তু আমাদের দেশে নাই। যার কারণে আমাদের যে ন্যাচারাল রিসোর্স গুলো আছে সেগুলো কিন্তু কি আমরা পাচ্ছি না, যার কারণে আমরা এখনো খুব বেশি বেনিফিটেড হইনি, তবে ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। দেখেন, বাংলাদেশের নামকরণ করা হয় 1969 সালের 5ই ডিসেম্বর এবং সেটি নামকরণ করেন হচ্ছে শেখ মুজিবুর রহমান। তার আগে হচ্ছে বাংলা হচ্ছে অনেকবার এই বাংলাদেশ বঙ্গ, হ্যাঁ, বঙ্গ থেকে বাংলা, বাঙ্গালা, হ্যাঁ, ওই যে 12 ভূঁইয়া ছিল না, ইলিয়াস শাহ ছিল, ঠিক আছে, তখন থেকেই হচ্ছে এই বঙ্গ, বাংলা, বাঙ্গালা, ঠিক আছে, এইরকম নাম আসতে মানে হচ্ছে ধারাবাহিকভাবে এসেছে। তো যাই হোক, বাংলাদেশ নামকরণ একদম বাংলাদেশ হিসেবেই, বঙ্গ, বাংলা বা বাঙ্গালা না, একদম বাংলাদেশ হিসেবেই প্রতিষ্ঠিত হয়। সেটা হচ্ছে যে 1969 সালে 5ই ডিসেম্বর শেখ মুজিবুর রহমান তিনি কি করেন, তিনি হচ্ছেন এই বাংলাদেশ নামকরণ করেন। দেখেন, বিজয় লাভ, এটা হচ্ছে আমরা সবাই জানি যে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা হচ্ছে বিজয় অর্জন করি এবং বাংলাদেশের প্রথম যে জেলাটি স্বাধীন হয় 1971 সালে সেটি হচ্ছে যশোর জেলা। সেটি কি জেলা? সেটি হচ্ছে যশোর জেলা। সেটি হচ্ছে যশোর জেলা এবং সেটি কত, 6ই ডিসেম্বরে কিন্তু সেই বিজয় আমরা কি অর্জন করি। ঠিক আছে, যশোর জেলা 6ই ডিসেম্বর পাক বাহিনীর থেকে মুক্ত হয় এবং এই যশোর হচ্ছে বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সর্বশেষ কোন অঞ্চলটি, জেলা বলবো না, কোন অঞ্চলটি স্বাধীন হয় বা কোন জায়গাটি স্বাধীন হয়? সেটি হচ্ছে যে আমি যেখানে ক্লাস নিচ্ছি না, মিরপুর, এই মিরপুরের ঠিক পাশেই, আমার এখান থেকে খুব বেশি দূরে না, অর্থাৎ মিরপুর ওই যে মাজার রোড আছে, মাজার রোডের ওইখানে, ঠিক আছে, মিরপুর 1-এর ওই দিকে আর কি। ঠিক আছে, অর্থাৎ এই মিরপুর 1 বা হচ্ছে এই মাজার রোড, মিরপুর, এই মানে সুনির্দিষ্টভাবে বললে মিরপুর, সেটি 1972 সালে স্বাধীন হয়। 1972 সালে জানুয়ারি 10 তারিখের মধ্যে আস্তে আস্তে স্বাধীন হয়ে যায়। ঠিক আছে, সেটি 1972 সালে স্বাধীন হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন 1972 সালে মিরপুর স্বাধীন হলো? আমরা তো বাংলাদেশের স্বাধীনতা দিবস ঘোষণা করলাম 1971 সালের 16ই ডিসেম্বর। এটার কারণ হচ্ছে যে আপনার বিহারি পল্লী আছে মিরপুরে, হ্যাঁ, বিহারি পল্লী, অর্থাৎ পাকিস্তানি যারা নাগরিক তারা বিহারি হিসেবে এই মানে হচ্ছে আমাদের বাংলাদেশে পরিচিত ছিল। যেহেতু মিরপুরে বিহারি ক্যাম্প আছে, এখনো আছে, ঠিক আছে, এই বিহারি ক্যাম্পে পাক বাহিনীর আর্মি যারা ছিল, অর্থাৎ পাকিস্তানের যে সেনাবাহিনী ছিল তারা অনেকেই আশ্রয় নিয়েছিল। আমরা জানি 16ই ডিসেম্বর 93,000 সৈন্য নিয়ে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করে, কিন্তু 93,000 সৈন্যের বাইরেও আরো অনেক সৈন্য ছিল, তারা হচ্ছে এই বিহারি পল্লীতে আশ্রয় গ্রহণ করে এবং পরবর্তীতে যখন জানা যায় যে তারা হচ্ছে এই মানে হচ্ছে বিহারি পল্লীতে আছে, তখন তাদেরকে সেখান থেকে হচ্ছে বিতাড়িত করা হয়, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়, আবার কিছু জনকে হত্যাও করা হয়, এরকম ইতিহাস মানে হচ্ছে শোনা যায়। এই কারণে হচ্ছে এই মিরপুর হচ্ছে সর্বশেষ হচ্ছে মিরপুর হচ্ছে সর্বশেষ স্বাধীন অঞ্চল। ঠিক আছে, 1972 সালে স্বাধীন হয়। আশা করি এই তথ্যটি আপনারা কি রাখবেন, মনে রাখবেন।
তারপরে দেখেন আমাদের হচ্ছে জাতীয় দিবস হচ্ছে স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ এবং বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। ঠিক আছে, আমাদের এই জায়গাটা অনেক কনফিউশন হয়, সেটি হচ্ছে যে আমরা স্বাধীনতা দিবস, শহীদ দিবস এবং বিজয় দিবসকে গুলিয়ে ফেলি। ঠিক আছে, আপনারা হয়তো বা দেখেছেন যে মাছরাঙ্গাতে, সম্ভবত মাছরাঙ্গা টেলিভিশনে যে মানে স্বাধীনতা দিবস কবে, শহীদ দিবস কবে, এগুলা নিয়ে অনেক ট্রল হয়েছে কিন্তু। ঠিক আছে, দেখেন শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটি হচ্ছে 21শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ, আর 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারি দিবস বা জাতীয় মানে হচ্ছে সরকারি দিবস কোনটি? হ্যাঁ, সরকারি ভাবে যেটি করা হয়, ঠিক আছে, মানে প্রজাতন্ত্রের যে একটি দিবস থাকে সেই রিপাবলিক ডে কবে? সেই রিপাবলিক ডে হচ্ছে এই 26শে মার্চ। ঠিক আছে, এই একটি মাত্রই দিবস যেটি হচ্ছে সরকারিভাবে, সব দিবসই সরকারিভাবে পালন করা হয়, তবে এটি হচ্ছে সরকারি একদম অফিসিয়ালি এই দিবসটা কি করা হয়? পালন করা হয়, আমাদের রিপাবলিক ডে 26শে মার্চ। ঠিক আছে, ভারতে যেমন হচ্ছে 15 আগস্ট তাদের রিপাবলিক ডে, আমাদের হচ্ছে 26শে মার্চ, এটা হচ্ছে সরকারি দিবস। ঠিক আছে, আর বাদ বাকিগুলা জাতীয় দিবস, আর এটা হচ্ছে সরকারি দিবস প্লাস জাতীয় দিবস। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে 17ই সেপ্টেম্বর। 1974 সালের কত? 1974 সালের 17ই সেপ্টেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়, স্বাধীন হওয়ার কেন 3 বছর বা 2 বছর, স্বাধীন হওয়ার কেন 2 বছর, 2.5 বছর আর কি, 2.5 বছর পর কেন বাংলাদেশ হচ্ছে স্বাধীনতা মানে হচ্ছে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? আপনারা জানেন যে জাতিসংঘে হচ্ছে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য আছে। ঠিক আছে, সেই 5টি স্থায়ী সদস্যের মধ্যে একটি হচ্ছে চীন। এই চীন হচ্ছে আমাদের এই জাতিসংঘের স্থায়ী সদস্য পদ লাভের ক্ষেত্রে তারা হচ্ছে বিরোধিতা করেছিল। কে করেছিল? চীন করেছিল। কারণ এই চীনের সাথে হচ্ছে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক আছে। ঠিক আছে, এখনো দেখবেন ভারতের সাথে যখন পাকিস্তানের একটা স্নায়ু যুদ্ধ হয় বা সম্মুখ যুদ্ধের হচ্ছে দিকে ধাবিত হয়, তখন কিন্তু চীন পাকিস্তানের পক্ষে কি এগিয়ে আসে, ভারত কিন্তু থেমে যায়। ঠিক আছে, তো 1971 সালের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানেও চীন বাংলাদেশের বিরোধিতা করেছিল এবং পাকিস্তানের পক্ষে অবস্থান করেছিল। এই চীনের বিরোধিতা করার কারণে হচ্ছে বাংলাদেশ দেরিতে জাতিসংঘের সদস্যভুক্ত হয় স্থায়ী সদস্য হিসেবে। দেখেন 1974 সালে 17ই সেপ্টেম্বর 29তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 136তম সদস্য হিসেবে। কততম সদস্য? 36তম সদস্য হিসেবে। বাংলাদেশের সাথে আরো 2টি রাষ্ট্র হচ্ছে জাতিসংঘের একই দিনে, অর্থাৎ 1974 সালের 17ই সেপ্টেম্বর একই দিনে বাংলাদেশের সাথে আরো 2টি রাষ্ট্র জাতিসংঘের সদস্যপদ লাভ করে। সেই 2টি রাষ্ট্র হচ্ছে গিনি এবং গিনি বিসাউ। গিনি বিসাউ, এই 2টি রাষ্ট্র বাংলাদেশের সাথে কি জাতিসংঘের সদস্যপদ লাভ করে। আশা করি এই সাপ্লিমেন্টারি তথ্যটি আপনারা মাথায় রাখবেন। তারপর আসি সেটি হচ্ছে ওআইসির সদস্যপদ লাভ করে কবে? ঠিক আছে, ওআইসির সদস্যপদ লাভ করে 1974 সালে এবং বাংলাদেশ ওআইসির 32তম সদস্য। ওআইসি কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এটা হচ্ছে মানে 1969 সালে প্রতিষ্ঠিত, 1959 সালে হচ্ছে এটি প্রতিষ্ঠিত হয়। মুসলিম বিশ্বের 57টি রাষ্ট্র ওআইসির সদস্যভুক্ত এবং এরা মূলত হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তৎপর থাকে এবং মুসলিমদের যে ঐতিহ্যবাহী স্থান, ইতিহাস, এইগুলো হচ্ছে সংরক্ষণ করে। যাই হোক, আমরা নেক্সট স্লাইডে যাব। দেখেন বাংলাদেশের মোট জনসংখ্যা, এটা হচ্ছে বাংলাদেশের মোট জনসংখ্যা।
এক সেকেন্ড, দেখেন বাংলাদেশের মোট জনসংখ্যা 16,98,28,911 জন। এটা হচ্ছে আপনার কত 2025 সালে। এখন কথা হচ্ছে যে এইটা 2025 সালের কিনা। বাংলাদেশে 2022 সালে হচ্ছে একটা হয়েছিল, জনশুমারি হয়েছিল, ব্যান বেস করেছিল জনশুমারি। সেই জনশুমারির তথ্য অনুযায়ী 16,98,28,911 জন বাংলাদেশের মোট জনসংখ্যা। অর্থাৎ 2025 সাল আজকের দিন পর্যন্ত যেহেতু জনশুমারি রিপোর্ট এইটা বলতেছে, অতএব এইটাই হচ্ছে, যেহেতু পরবর্তী জনশুমারি হয় নাই, তার মানে সাম্প্রতিক সময়ে হচ্ছে লোক সংখ্যা কত আমরা কিন্তু জানি না। ঠিক আছে, তো যার কারণে এইটা হচ্ছে কি আমাদের হচ্ছে এইটা হচ্ছে জনসংখ্যা আর কি এখন পর্যন্ত। এবং জাতিসংঘের তথ্য অনুযায়ী এই বর্তমান বাংলাদেশের লোক সংখ্যা হচ্ছে বা জনসংখ্যা হচ্ছে প্রায় 17,97,00,000। কত? প্রায় 17,97,00,000 কি বর্তমান জনসংখ্যা। ঠিক আছে, দেখেন জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের স্থান কিসের দিক থেকে? জনসংখ্যার দিক থেকে দেখেন জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের স্থান কত। অর্থাৎ বিশ্বের যে 195টি রাষ্ট্র আছে জাতিসংঘ, মানে 195টি স্বাধীন রাষ্ট্র, জাতিসংঘভুক্ত 193টি। তো দেখেন এই 195টি স্বাধীন রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে কত? বিশ্বে হচ্ছে 8ম স্থানে আছে। বিশ্বে আছে হচ্ছে 8ম স্থানে, অর্থাৎ জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে 8ম। আর এশিয়ায় হচ্ছে 5ম। এশিয়ায় হচ্ছে 5ম। আর তৃতীয় হচ্ছে দক্ষিণ এশিয়ায়। এশিয়ায় 5ম এই কারণ হচ্ছে আপনারা জানেন যে চীনে প্রায় 142 কোটি লোক সংখ্যা, পাকিস্তানে প্রায় 21 কোটির মতো। ঠিক আছে, ভারতে প্রায় 132 কোটির মতো। তো দেখেন 5ম অবস্থানে আছে হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে, তৃতীয়তে আছে হচ্ছে দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে। ঠিক আছে, দক্ষিণ এশিয়ার প্রথম জনসংখ্যা হচ্ছে ভারত। প্রথমে আছে কে? প্রথমে আছে হচ্ছে ভারত। দ্বিতীয়তে আছে হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, এবং তৃতীয়তে আছে হচ্ছে আমাদের বাংলাদেশ। আর মুসলিম বিশ্বে হচ্ছে 4র্থ স্থানে বাংলাদেশ অবস্থান করছে। ঠিক আছে, তারপরে দেখেন বাংলাদেশে হচ্ছে লোক সংখ্যা। ঠিক আছে, বাংলাদেশে হচ্ছে এই যে আমাদের প্রায় 16,98,28,911 জন যে মানুষ আছে, জনসংখ্যা আছে, এর মধ্যে কত পার্সেন্ট কোন সম্প্রদায়ের, অর্থাৎ কোন ধর্মের? এটা যদি দেখেন তাহলে দেখেন মুসলিম, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে মুসলিম অধ্যুষিত একটি রাষ্ট্র, এবং সেটি হচ্ছে 91.04% হচ্ছে মুসলমান আছেন, এবং হিন্দু আছে হচ্ছে 7.95% বা পার্সেন্ট। আর অন্যান্য ধর্মাবলম্বী আছেন। অন্যান্য ধর্মাবলম্বী বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে খ্রিস্টান, বৌদ্ধ বা আরো যতগুলো ধর্ম আছে, ওই লোক সংখ্যা হচ্ছে 1.01%। তাহলে বাংলাদেশে বর্তমান লোক সংখ্যা কত আপনারা কিন্তু এইটার মাধ্যমে কিন্তু আপনারা পরিষ্কার হতে পেরেছেন। আর একটি তথ্য দেই যে এই বিষয়গুলো কিন্তু সাধারণ জ্ঞানের কি খুবই হচ্ছে একটি এগুলা কিন্তু আপডেট তথ্য। হ্যাঁ, এগুলো কিন্তু পরিবর্তন হয়। তো এই যে এখানে যে তথ্যগুলো দেখছেন এগুলো একদম রিসেন্ট, আজ এখন পর্যন্ত যে আপডেট তথ্য সেগুলোই কিন্তু ইনপুট করা হয়েছে। তারপরে দেখেন জাতিগত পরিচয়, জাতীয়তা আমাদের কি বাংলাদেশী,
জাতি হিসেবে বাঙালি, নাগরিকত্ব বাংলাদেশী। আর বাংলাদেশে উপজাতি আছে কয়টি? 48টি। বাংলাদেশে উপজাতি আছে কয়টি? 48টি। 48টি হচ্ছে একদম অথেন্টিক, তবে কেউ কেউ 50টি বলে থাকে, তবে 48টি হচ্ছে অথেন্টিক। ঠিক আছে, তো আমাদের এই যে জাতি হিসেবে যে আমরা বাঙালি, আমাদের কনস্টিটিউশন রিফর্ম কমিশন যারা আছে তারা কিন্তু জাতি হিসেবে আমাদেরকে বাংলাদেশি হিসেবে তারা হচ্ছে কি এই প্রিয়াম্বলে কিন্তু তারা দিতে বলেছে। এবং আমাদের যে ফান্ডামেন্টাল রিপাবলিক প্রিয়াম্বল না, রিপাবলিকে কিন্তু আমাদের হচ্ছে এই জাতি হিসেবে যে আমরা বাঙালি পরিবর্তে বাংলাদেশে কিন্তু আমাদের দিতে বলেছে। তো এই বিষয়টি আপনারা দেখে নেবেন। তারপরে দেখেন, তারপরে যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। এই গানটি 1972 সালে বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় এবং প্রথম 10 চরণ বাংলাদেশের সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু প্রথম 10 চরণ বাজানো হয়। ঠিক আছে, একটি বিষয় জানবেন যে রবীন্দ্রনাথ কিন্তু 3টি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ঠিক আছে, তারপরে দেখেন জাতীয় প্রতীক কি? জাতীয় প্রতীক পানিতে ভাসমান শাপলা ফুল, দুপাশে 2টি ধানের শীষ, উপরে 3টি পাট পাতা এবং 4টি তারকা, যা সংবিধানের 4টি মূলনীতি নির্দেশ করে। অর্থাৎ এই বর্তমান যে সংবিধান যে আছে, সেকুলারিজম, ন্যাশনালিজম, তারপরে কি সোশিয়ালিজম, ডেমোক্রেসি, এই 4টি বিষয়টিকে নির্দেশ করে 4টি তারকা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক, এই বিষয়টি আপনারা দেখে নেবেন। তারপরে দেখেন বাংলাদেশের সরকার ব্যবস্থা, প্রশাসনিক বিভাগ। দেখেন বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে সংসদীয় সরকার পদ্ধতি। আমরা জানি যে পৃথিবীতে সাধারণত 2টা সরকার পদ্ধতি বেশি জনপ্রিয় বা প্রচলিত, সেটি হচ্ছে সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত। বাংলাদেশে হচ্ছে সংসদীয় সরকার পদ্ধতি, যেটি আমরা ব্রিটিশ থেকে ধার করেছি, ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট যেটাকে বলে, আমরা সেইটা থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা বা পদ্ধতি আমরা এস্টাবলিশ করেছি। আরেকটি সরকার পদ্ধতি আছে, সেটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি, সেটি আছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে কি রাষ্ট্রপতি শাসিত সরকার। এবং বাংলাদেশের হচ্ছে আইনসভার নাম জাতীয় সংসদ বা হাউস অব দ্য নেশন। সংসদীয় আসন হচ্ছে 350টি, অর্থাৎ 50টি হচ্ছে সংরক্ষিত মহিলা আসন আর 300টি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। আর বর্তমান যে কনস্টিটিউশন রিফর্ম যদি হয় বা নতুন কনস্টিটিউশন অ্যাডপ্ট করে, সেখানে কি কি বিষয় হবে আমরা সংবিধানের যেখানে আলোচনা ছিল বিস্তারিত আলোচনা করেছি, একদম মানে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার করে আলোচনা করেছি। আপনারা আমাদের পেজে এবং আমাদের ইউটিউব বিসিএস রূপান্তর ইউটিউব চ্যানেলে সেগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমরা আজকে আর ওদিকে যাচ্ছি না। দেখেন বাংলাদেশে গণভোট হয়েছে 3বার, 1977 সালে, 1985 সালে এবং 1991 সালে। 1977 সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার মানে হচ্ছে জনপ্রিয়তা মানে যাচাইয়ের জন্য তিনি গণভোট অনুষ্ঠিত করেছিলেন। 1985 সালে হোসেন মোহাম্মদ এরশাদ সাবেক বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য তিনি হচ্ছে গণভোট করেছিলেন। এবং 1991 সালে যিনি করেছিলেন তিনি হচ্ছেন বর্তমান বিএনপির যে চেয়ারপারসন আর কি, অর্থাৎ মানে বিএনপির যে এখন স্থায়ী হিসেবে, যদিও অস্থায়ী হিসেবে তারেক রহমান আছেন, তবে যিনি স্থায়ী খালেদা জিয়া তিনি করেছিলেন। যাই হোক, বাংলাদেশের বিভাগ হচ্ছে 8টি, প্রশাসনিক বিভাগ এবং হচ্ছে জেলা হচ্ছে 64টি। 8টি বিভাগের সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ। আর হচ্ছে সিটি কর্পোরেশন 12টি, 12তম সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ, 2015 সালে করা হয়। এবং স্থানীয় প্রশাসন উপজেলা আছে বাংলাদেশে 495টি। কয়টি? 495টি। এটা একদম কারেন্ট তথ্য আর কি, একদম আপডেট তথ্য। এবং ইউনিয়ন আছে হচ্ছে 4588টি। কতটি? 4588টি। দেখেন বাংলাদেশের সর্বশেষ উপজেলা হচ্ছে ডাসার, মাদারীপুর,
মধ্যনগর, সুনামগঞ্জ, ঈদগাঁও, কক্সবাজার। অর্থাৎ এগুলো হচ্ছে বাংলাদেশের সর্বশেষ 3টি উপজেলা। এইটির আগে 492টি ছিল, এখন 495টি হয়েছে। ইউনিয়ন আছে 4588টি এবং গ্রাম আছে হচ্ছে 90,049টি। ঠিক আছে। তারপরে দেখেন রাজধানী। বাংলাদেশের প্রথম রাজধানী ঘোষণা করা হয় 1610 সালে। মোগল সুবেদার ইসলাম খান তিনি হচ্ছে বাংলাদেশ ঢাকাকে প্রথম রাজধানী ঘোষণা করে। তারপরে 1660 সালে আবার দ্বিতীয়বার ঢাকাকে রাজধানীতে রূপান্তর করে, বা হচ্ছে রাজধানীর যে মানে হচ্ছে তার অধিকার সেটি ফিরিয়ে আনে সেটি হচ্ছে শায়েস্তা খান, তিনি হচ্ছে 1660 সালে ফিরিয়ে আনে। এবং তারপরে হচ্ছে 1905 সালে আপনারা জানেন যে বঙ্গভঙ্গ হয়। অর্থাৎ হিন্দুরা তারা হচ্ছে কি করে, তাদের ব্রিটিশদের সাথে সুসম্পর্ক থাকার কারণে বোম্বাই বা মাদ্রাস ওই কেন্দ্রিক যখন শাসন ব্যবস্থা পরিচালিত হতো, তখন হচ্ছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ যেটা ছিল, আসাম, উড়িষ্যা, এরা হচ্ছে কি করতো, এখানকার মুসলমানরা কি করতো, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো। ফলে মুসলিমদের মধ্যে একটি মানে কি হয়, তাদের মধ্যে একটি বিদ্রোহের সৃষ্টি হয় এবং তাদের মধ্যে একটি জাগরণ ঘটে। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই 1905 সালে, ঠিক আছে, লর্ড ক্লাইভ তিনি কিন্তু হচ্ছে আপনার হচ্ছে বঙ্গভঙ্গ করে 1905 সালে, এবং তখন ঢাকাকে হচ্ছে কি বাংলার রাজধানী করা হয়। তারপরে যেটি করা হয় 1947 সালে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর পূর্ব পাকিস্তান অংশে পশ্চিম পাকিস্তানের প্রশাসনিক কার্যক্রমে ঢাকা থেকে পরিচালিত হতো। এই কারণে 1947 সালে পশ্চিম পাকিস্তান ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে ঘোষণা করে। এবং সর্বশেষ 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ কি করে, ঢাকাকে রাজধানী হিসেবে ঘোষণা করে। তবে একটি তথ্য মনে রাখবেন যে বাংলাদেশের রাজধানী কিন্তু দুইটি, প্রশাসনিক রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। কেন চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হলো, কারণ আমাদের যে সবচেয়ে বড় নৌবন্দর সেটি হচ্ছে চট্টগ্রামে। বাংলাদেশের যে এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ বিদেশ থেকে পণ্য আমদানি রফতানি সেটি কিন্তু কোথা থেকে হয়, চট্টগ্রাম থেকে সিংহভাগ হয়। এই কারণে সেটি আমাদের বাণিজ্যিক রাজধানী। তারপরে আসেন আমরা দেখব হচ্ছে ভৌগোলিক তথ্য। স্থানীয় সময় গ্রিনিচ মান সময় এখানে +6 ঘন্টা দেয়া আছে। এই গ্রিনিচটা হচ্ছে যুক্তরাজ্য, ঠিক আছে, অর্থাৎ ইংল্যান্ডের একটা মন্দিরের হচ্ছে এই যে দরজার যে চৌকাঠ বলে, এই চৌকাঠের এই অংশটুকে 0 ডিগ্রি ধরে বাংলাদেশে হচ্ছে এই সময়টা নির্ধারণ করা হয়। গ্রিনিচ মান মন্দিরের যে দরজার চৌকাঠ আছে ওইটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে মধ্যরেখা, ঠিক আছে, ওইখান থেকে। তো এই কারণে আমরা ব্রিটিশ ইংল্যান্ড থেকে আমরা 6 ঘন্টা প্লাস এগিয়ে আছি। এবং বাংলাদেশ দেখেন উত্তর অক্ষরেখা 20 ডিগ্রি 34 ফার্লং থেকে 26 ডিগ্রি 38 ফার্লং উত্তর অক্ষরেখায়, এবং 88 ডিগ্রি 01 ফার্লং থেকে 92 ডিগ্রি 41 ফার্লং পূর্ব দাগিমা রেখায় অবস্থিত। এই দাগিমা রেখা কি অক্ষরেখা কি, এই বিষয়ে আমি আপনাদেরকে একদিন বিস্তারিত আলোচনা করব। আমাদের হাতে আজকে একদমই সময় নেই, আমাদের বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা প্রায় 10 মিনিট সময় কম পেয়েছি। আর আপনারা জানেন যে এই কিছুক্ষণ পরে, এই সেশনের ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু আপনাদের সকলের প্রিয় সালাউদ্দিন স্যার আসবেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হিসেবে যুক্ত হওয়ার জন্য, যে আপনার বাধা বিপত্তি এবং সমাধানের উপায় সেটি নিয়ে এক্সক্লুসিভ কিন্তু আপনাদের সাথে আলোচনা হবে। তার জন্য আমি আজকে একটু ফাস্ট পড়াচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা শুধু এগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন, মুখস্থ করবেন। দেখেন বাংলাদেশের নদী উপকূল অভিন্ন নদীর সংখ্যা হচ্ছে 57টি।
অর্থাৎ ভারত এবং বাংলাদেশ এই দুইটি রাষ্ট্রের মধ্যে কি এই 57টি নদী অভিন্ন, মানে এরা বাংলাদেশ ভারতের সাথে কি একসাথে যুক্ত। হ্যাঁ, এটা কোনো একক দেশ দাবি করতে পারবে না, ঠিক আছে। এই যে তিস্তা নিয়ে আমাদের মধ্যে কিন্তু সমস্যা হচ্ছে, এই বিষয়ে আলোচনা করব। একটি নদী আছে আন্তর্জাতিক নদী, সেটি হচ্ছে পদ্মা। এই পদ্মা নদী হচ্ছে ভারত, মিয়ানমার সব রাষ্ট্রের মধ্যে দিয়ে গেছে এবং উপকূলীয় জেলা হচ্ছে 19টি। বাংলাদেশে ভূকম্পন কেন্দ্র আছে 4টি। ভূকম্পন কেন্দ্র হচ্ছে যে এই যে ভূমিকম্পের যে বিভিন্ন ইগুলো হচ্ছে, ভূমিকম্পের যদি পূর্বাভাস বাংলাদেশ দিতে পারে না, তবে এটা নিয়ে গবেষণা যেটা হয়, তো এইরকম 4টি কেন্দ্র আছে। আবহাওয়া কেন্দ্র আছে 4টি। আবহাওয়া স্টেশন আছে কয়টি? 35টি। বাংলাদেশের সীমানা দেখেন 5138 কিলোমিটার। সীমান্তবর্তী দুটি দেশ, অর্থাৎ বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত আছে, সেটি হচ্ছে ভারত এবং মায়ানমার। আর বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। এখানে খাতা কলম নেন, একটি ছন্দ লিখে নেন। সেই ছন্দটি হচ্ছে আমিত্রি পমে। কি? আমিত্রি পমে। আতে আসাম, আসাম। তারপরে কি? মিতে মিজোরাম, মিজোরাম। তারপরে কি? ত্রিপুরা। পতে কি? পশ্চিমবঙ্গ। মতে কি? মেঘালয়। 1 2 3 4 5। হ্যাঁ, আমিত্রি পমে। এই 5টি হচ্ছে ভারতের সাথে বাংলাদেশে কি সীমান্তবর্তী রাজ্য। এটি স্ক্রিনশটও নিতে পারেন, যেহেতু সময় কম আজকে আমি খুব দ্রুত আগাচ্ছি, একদম দ্রুতযান এক্সপ্রেসের মতো আর কি, ঠিক আছে। তারপরে দেখেন ভৌগোলিক বৈশিষ্ট্য, আয়তনে বিশ্বের 94তম, অর্থাৎ বাংলাদেশের যে আয়তন সেটি হচ্ছে 94তম। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধবিহার, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, সুন্দরবন, ঠিক আছে। আমি আর একদিন হচ্ছে বিস্তারিত এই বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে সময় একদমই নেই। দেখেন বাংলাদেশে হচ্ছে মুদ্রা, এখন আমরা হচ্ছে মুদ্রার বিষয়টি একটি দেখব। বাংলাদেশে হচ্ছে সরকারি নোট 3টি। এই বিষয়টি আপনারা খুবই মানে ট্রিকি কোশ্চেন হয়। হ্যাঁ, এটা একটা প্রশ্ন ফাঁদ, কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা হয়ে থাকে সাধারণত। সেটা হচ্ছে যে সরকারি নোট 3টি, 1 2 এবং 5। এই 3টি হচ্ছে 1 2 এবং 5 টাকার নোট হচ্ছে সরকারি নোট। আর ব্যাংক নোট হচ্ছে আপনার হচ্ছে 6টি, 10 টাকা থেকে 1000 টাকা, 10 20 50 100 200 1000। এই 6টি হচ্ছে আপনার ব্যাংক নোট। আর শেয়ার বাজার আছে হচ্ছে 2টি। হ্যাঁ, শেয়ার বাজার 2টি, ডিএসসি সিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আর ইপিজেড আছে 10টি। ইপিজেড এর অর্থ তো জানেন, এক্সপোর্ট প্রসেসিং জোন, অর্থাৎ যেখান থেকে পণ্য কি করা হয় বিদেশে হচ্ছে রফতানি করা হয়। সরকারি আছে 8টি, বেসরকারি 2টি। আর বাংলাদেশে চা বাগান আছে 170টি। এই যে তথ্যগুলো দেখছেন, এটা একদম মানে হচ্ছে কারেন্ট তথ্য, এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত এই তথ্যগুলো আছে। হ্যাঁ, আর এই বিষয়গুলো আপনারা কি একটু আপনারা হচ্ছে আপডেট থাকার চেষ্টা করবেন, কারণ এগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয়। তারপরে দেখেন পরিবহন ও যোগাযোগ, আন্তর্জাতিক বিমানবন্দর 3টি, শাহজালাল আন্তর্জাতিক যেটা ঢাকায়, শাহ আমানত যেটা হচ্ছে চট্টগ্রাম, আর ওসমানী হচ্ছে সিলেটে, এই 3টি। আর সরকারি টেলিভিশন কেন্দ্র 4টি, বিটিভি অল, বিটিভি চট্টগ্রাম আর সংসদ টেলিভিশন, এই 4টি হচ্ছে সরকারি টেলিভিশন আছে। এবার দেখেন বন্দর সমূহ, বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? বাংলাদেশে সমুদ্র বন্দর 4টি, আগে ছিল 3টি, সর্বশেষ এই মাতারবাড়ি যুক্ত হয়েছে কিছুদিন আগে, প্রায় 1-2 বছরের মধ্যে আর কি। দেখেন চট্টগ্রাম, মোংলা, পায়রা, মাতারবাড়ি 4টি হচ্ছে সমুদ্র বন্দর, আর নদী বন্দর হচ্ছে 55টি, সর্বশেষ হয়েছে কিন্তু হাতিয়া, ঠিক আছে। আর স্থলবন্দর আছে 24টি, স্থলবন্দর 24টি, তার মধ্যে হচ্ছে চালু আছে 16টি, অর্থাৎ এই 16টির ভিতর দিয়ে হচ্ছে কি এক্সপোর্ট ইম্পোর্টের যে কার্যক্রম সেগুলো বহাল আছে, এবং আগস্ট 2023 তথ্য অনুযায়ী আর কি 3টি স্থলবন্দর বন্ধ হয়েছে এবং একটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষা ও অর্জনে দেখেন সরকারি বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে 58টি, তারপরে এভারেস্ট জয়ী
আর বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রায় 112টি, 160টির শিক্ষা কার্যক্রম চলমান আছে। এভারেস্ট জয়ী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান 67তম এবং প্রথম এভারেস্ট বাংলাদেশের হয়ে যে প্রথম এভারেস্ট বিজয় করেন তিনি হচ্ছেন মুসা ইব্রাহিম। 23শে মে 2010 সালে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করতে পেরেছিলেন। এই ছিল হচ্ছে আজকের আমাদের যে এই বাংলাদেশ পরিচিতির খুবই বেসিক যে তথ্যগুলো সেইটি আপনাদের সাথে শেয়ার করলাম। নোবেল বিষয়ে কিছুটা শেয়ার করলাম। আমরা প্রত্যেক দিন সাধারণ জ্ঞানে ফান্ডামেন্টাল প্লাস সাম্প্রতিক যে কারেন্ট বিষয়গুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমাদের রূপান্তরের পেজে ফলো দিয়ে থাকবেন, বিসিএস রূপান্তর ইউটিউব পেজ সাবস্ক্রাইব করবেন। সেখানে সব তথ্য সবার আগে আমরা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। রূপান্তর আপনার সাথে আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে। আপনারা সবাই ভালো থাকেন আর কেউ মিস করবেন না। আমার ক্লাস সেশনটি আজকে যদি কেউ মিস করেও থাকেন, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সালাউদ্দিন স্যার আসবেন কিভাবে আপনি সরকারি চাকরি পাবেন এবং প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক কিভাবে হবেন সেই বিষয়ে চূড়ান্ত একটি দিক নির্দেশনা জুমের মাধ্যমে কিন্তু দেবেন। সবাইকে একটু শেয়ার দেন এবং সবাইকে ডাকেন, জুমে সবাইকে যুক্ত হতে বলেন। সবার প্রতি শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সাফল্য কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।